প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি, বিভূতিভূষণ সাহা। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। আজকে আমাদের লেকচার নাম্বার 17। এই লেকচারের মধ্যে আমরা দেখব হিসাব বিজ্ঞানের শাখাসমূহ এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান নিয়ে। আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে ভিডিওতে পড়ছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান কিন্তু ছোট কোনো ধারণা না। এই হিসাব বিজ্ঞানের ধারণা খুবই বিস্তৃত এবং এই হিসাব বিজ্ঞানকে অনেক ভাগে বিভক্ত করা পসিবল এবং এর অনেক শাখা রয়েছে। এই হিসাব বিজ্ঞানের কি কি শাখা রয়েছে, সেগুলো কি কাজে লাগে, সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানার ট্রাই করব। এবং এর খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা যেটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, সেই সম্পর্কে আজকে আমরা মেইনলি আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করে দেওয়া যায়। হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। হিসাব বিজ্ঞানকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে বহিস্থ হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের অপর নাম আর্থিক হিসাব বিজ্ঞান। সো এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হিসাব বিজ্ঞানের অপর নাম কি? এই হিসাব বিজ্ঞানের অপর নাম হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। বহিস্থ ব্যবহারকারীগণ এই হিসাব বিজ্ঞানের প্রধান ব্যবহারকারী। সো ব্যবহারকারীগণ সম্পর্কে কিন্তু আমরা আগের অনেক ভিডিওতে ধারণা নিয়ে এসেছি। ব্যবহারকারীগণকে দুইটি ভাগে ভাগ করা পসিবল। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটি হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এই বহিস্থ ব্যবহারকারী যারা আছে তারা এই হিসাব বিজ্ঞানের প্রধান ব্যবহারকারী। তো তোমাদেরকে মনে আছে বহিস্থ ব্যবহারকারীগণের মধ্যে কারা রয়েছিল? সরকার, ভোক্তা, পাওনাদার, ঋণদাতা, এনারা হচ্ছেন আমাদের ব্যবসার বহিস্থ ব্যবহারকারীগণ। আর্থিক ব্যবস্থা হিসাব বিজ্ঞান প্রতিটি কোম্পানি বাধ্যতামূলকভাবে তৈরি করে থাকে এবং একজন নিরপেক্ষ অডিটর দ্বারা স্বাক্ষর করিয়ে বার্ষিক রিপোর্ট আকারে বাজারে প্রকাশ করা হয়ে থাকে। সো এই যে বহিস্থ যে হিসাব বিজ্ঞান আছে এটাকে কিন্তু বাধ্যতামূলকভাবে তৈরি করাটা কোম্পানির জন্য এটা করতেই হবে। এটা প্রতি বছরেই বাধ্যতামূলক তৈরি করে বার্ষিক রিপোর্ট আকারে বাজারে প্রকাশ করতে হয়, যাতে করে বাইরের যে পক্ষ আছে তারা সবাই প্রতিষ্ঠানের তথ্য যে আছে সেই তথ্যগুলো সম্পর্কে তারা জানতে পারে। এরপর যে হিসাব বিজ্ঞান রয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান ছাড়া যত ধরনের হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠান প্রস্তুত করে থাকে তারা সবই এই অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এর আরেকটি নাম হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান বিভিন্ন পক্ষ দ্বারা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। কেন তৈরি করা হয়ে থাকে? বিভিন্ন পক্ষ দ্বারা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। উদাহরণস্বরূপ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে উৎপাদন ব্যয় এবং ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন তথ্য কি করা যায়, সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কারণ এর থেকে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। তো দেখতে পেলাম যে হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে বহিস্থ হিসাব বিজ্ঞান এবং তারপরটি হচ্ছে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। এই বহিস্থ হিসাব বিজ্ঞানের আরেক নাম কি? আর্থিক হিসাব বিজ্ঞান এবং অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের আরেকটি নাম হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান। সো কোনটি কোন ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গিয়েছি। এই বহিস্থ হিসাব বিজ্ঞান এবং অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান অথবা আর্থিক হিসাব বিজ্ঞান এবং বিশেষ হিসাব বিজ্ঞানকে যদি আমরা এবার ছকের মাধ্যমে দেখি বা হায়ারার্কি যদি খেয়াল করে দেখি, তাহলে হায়ারার্কিটা এরকম হবে। হিসাব বিজ্ঞানের শাখাসমূহকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান এবং আরেকটি হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান। এই বিশেষায়িত হিসাব বিজ্ঞানকে অনেক ভাগে ভাগ করা পসিবল, যেমন উৎপাদন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, কর হিসাব বিজ্ঞান, নিরীক্ষা শাস্ত্র, সরকারি হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান এবং মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান। সো এই সকল হিসাব বিজ্ঞান যে প্রকারভেদগুলো আছে সেগুলা বিভিন্ন প্রকার উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়ে থাকে। যেমন কর হিসাব বিজ্ঞান কেন তৈরি করা হতে পারে? এর নামের মধ্যে যেহেতু কর রয়েছে, অর্থাৎ কর সংক্রান্ত যত ধরনের সমস্যা রয়েছে তা নিয়ে এই কর হিসাব বিজ্ঞান কাজ করে থাকে। কিন্তু এই হিসাব বিজ্ঞানের শাখাসমূহ নিয়ে হিসাব বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। অনেকে যেমন মনে করেন হিসাব বিজ্ঞানের শাখাসমূহকে মেইনলি আর্থিক হিসাব বিজ্ঞান এবং বিশেষায়িত হিসাব বিজ্ঞানের মধ্যে ভাগ করা পসিবল, কিন্তু অনেক হিসাব বিজ্ঞানী এটা দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে হিসাব বিজ্ঞানের যে শাখাসমূহ রয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু অন্য দুই ভাগে। একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান এবং আরেকটি হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। কিন্তু এটা নিয়ে অনেকের মতবাদ রয়েছে। অনেকে মনে করে থাকেন হিসাব বিজ্ঞানের শাখাসমূহকে দুই ভাগে না বরং তিন ভাগে ভাগ করা পসিবল। প্রথমটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান,
তারপরেরটি হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এবং তারপরেরটি হচ্ছে উৎপাদন হিসাব বিজ্ঞান। সো দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ নিয়ে মানুষের হিসাব বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন রয়েছে। তারা আসলে সঠিকভাবে এখনো পর্যন্ত কোনো একটা একক সিদ্ধান্তে আসতে পারেননি যে এই হিসাব বিজ্ঞানের শাখাসমূহকে কিভাবে ভাগ করা পসিবল। কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো, সব হিসাব বিজ্ঞানের শাখাসমূহের মধ্যে একটা যে নাম বারবার হচ্ছে রিপিট হচ্ছে, এর নামটি হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এবং এই হিসাব বিজ্ঞান সম্পর্কে আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে হচ্ছে কথা বলার ট্রাই করব। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝানো হয়ে থাকে? এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই নামের মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ড রয়েছে, একটি হচ্ছে ব্যবস্থাপনা এবং আরেকটি হচ্ছে হিসাব বিজ্ঞান। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে এই দুইটি কনসেপ্টকে হচ্ছে একসাথে করে আনা হয়। তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত নেওয়ার কাজে হিসাবের তথ্যগুলো বিশেষভাবে বিন্যাসে ও পদ্ধতিতে প্রস্তুত করার বিজ্ঞান। সো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে এমন এক ধরনের হিসাব বিজ্ঞান যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের জন্য অবশ্যই কাজে লাগে। তাদের নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত নেওয়ার কাজে বিভিন্ন হিসাবের তথ্যগুলোকে বিশেষ বিন্যাসে ও পদ্ধতিতে কি করা হয়ে থাকে? প্রস্তুত করা হয়ে থাকে। এর অন্যতম উদ্দেশ্য হলো ব্যবস্থাপকরা যেন প্রতিষ্ঠানের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত থাকতে পারেন এবং উক্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করতে পারেন। তার মানে কি এখানে দেখতে পাচ্ছি আমরা, এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপকরা যেন প্রতিষ্ঠানের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত থাকেন এবং তার নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ করতে পারেন। কারণ ব্যবস্থাপকদের মেনলি কাজই হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা, সকল কার্যকলাপ হচ্ছে ঠিক করে দেওয়া। এখন তারা যদি কার্যকলাপ সম্পর্কে অবগত না থাকে তাহলে কিন্তু সঠিক পরিকল্পনা করা সম্ভব হবে না এবং তার জন্য যে নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করা পসিবল তাও কিন্তু সম্ভব হবে না। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই ব্যাপারটা হচ্ছে এনশিওর করেন তারা যেন প্রতিষ্ঠানের সকল কার্যকলাপ সম্পর্কে সঠিকভাবে অবগত থাকতে পারেন। প্রতিষ্ঠানের মধ্যে কি কি কার্যক্রম হচ্ছে, কিসের পিছনে কেমন ব্যয় হচ্ছে কিংবা কি পরিমাণে আয় হচ্ছে সেই সম্পর্কে তাদের আইডিয়া থাকতে হবে এবং তারই উপর ভিত্তি করে তারা কিন্তু বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ করতে পারবে। এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান সম্পর্কে কথা বলার আগে আমাদের তিনটা ব্যয় সম্পর্কে হচ্ছে খুবই ভালোভাবে জানা দরকার। প্রথমটি হচ্ছে স্থায়ী ব্যয়, তারপরটি পরিবর্তনশীল ব্যয় এবং সবার শেষে হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। এই তিন প্রকার ব্যয় সম্পর্কে না জানলে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান সম্পর্কে জানাটা আমাদের জন্য সম্ভব হবে না। প্রথমে আমরা ফিরে আসি স্থায়ী ব্যয়ের মধ্যে। স্থায়ী ব্যয় বলতে সাধারণত কি বোঝানো হয়ে থাকে? যেসব ব্যয় উৎপাদনের পরিমাণের সঙ্গে সম্পর্কযুক্ত না, অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যেই ব্যয় পরিবর্তিত হয় না বরং স্থির থাকে তাকে স্থির ব্যয় বলা হয় অথবা স্থায়ী ব্যয় বলা হয়। যেমন মেশিন ক্রয়, এখানে বেশ কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। স্থায়ী ব্যয় বলতে কোন ব্যয়কে বোঝানো হচ্ছে? যা উৎপাদনের পরিমাণের সঙ্গে সম্পর্কযুক্ত না, অর্থাৎ উৎপাদন কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে তার সাথে এই ব্যয়ের কোনো সম্পর্ক নেই বা তার সাথে এই ব্যয় পরিবর্তিত হয় না। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া ছিল মেশিন ক্রয়। তো তুমি যদি হচ্ছে একটি ফটোকপি মেশিনের কোনো কথা চিন্তা করো, সেখানে কি করা হয়? ফটোকপি করা হয়ে থাকে। তো তুমি যেটা ফটোকপি মেশিন ক্রয় করো, তুমি যদি কোনো ধরনের ফটোকপি নাও করো তোমার কিন্তু অলরেডি ফটোকপি মেশিনের একটা ব্যয় হয়ে গিয়েছে। এই ব্যয়টাকে হচ্ছে একটা স্থায়ী ব্যয় বলা হচ্ছে। কেন এটাকে স্থায়ী ব্যয় বলা হচ্ছে? কারণ তোমার এই ব্যয়টা হচ্ছে স্থির। তুমি সামনে কতগুলা ফটোকপি করলা তার উপর কিন্তু এই মেশিনের ব্যয়টা কিন্তু নির্ভর করছে না। এমন না যে যদি ফটোকপি বেশি বেশি করি তাহলে এই মেশিন ক্রয়ের ব্যয়টা আমার বেড়ে যাবে, কিংবা যদি আমি কম ফটোকপি করি তাহলে মেশিন ব্যয়ের ক্রয়টা হচ্ছে আমার ব্যয়টা কমে যাবে, এরকম কিন্তু না। এই যে ব্যয়টা রয়েছে তা উৎপাদনের পরিমাণের সাথে সম্পর্কযুক্ত না। উৎপাদনকে বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল তার সাথে এই মেশিন ক্রয়ের কোনো সম্পর্ক নেই। এই কারণে এই সকল ব্যয়কে বলা হয়ে থাকে স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে যেই ব্যয় পরিবর্তিত হয় না বরং স্থির থাকে। আমি যদি 100টা ফটোকপি করি তাও আমার মেশিনের যে ব্যয় থাকবে, আমি যদি একটা ফটোকপি না করে থাকি আমার মেশিন ক্রয়ের ব্যয় কিন্তু সেমই থাকবে। এইগুলোকেই বলা হয় হচ্ছে স্থায়ী ব্যয়। তো আশা করছি স্থায়ী ব্যয় কি এবং তার উদাহরণটা দেখে তোমরা এই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গিয়েছো। তারপরের যে ব্যয়টি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়।
পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝানো হয়ে থাকে? কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার ফলে যেই ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ উৎপাদন যখনই পরিবর্তিত হবে, উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার সাথে সাথে এই পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন ঘটে থাকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণটা কাঁচামাল ক্রয়। সো তুমি যখন কিনা কোনো প্রোডাক্ট ক্রয় করবে, বানাবে, প্রোডাক্ট উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কাঁচামাল লাগবে। যত বেশি প্রোডাক্ট কি হবে, যত বেশি প্রোডাক্ট উৎপাদিত হবে তত বেশি পরিমাণে তোমার কাঁচামাল লাগবে। সো প্রোডাক্ট যত বেশি বাড়ছে, কাঁচামালের ব্যয় কিন্তু তত বেশি পরিমাণে বাড়ছে। অথবা যদি এনিহাও উৎপাদন যে তোমার প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে, যদি এটা কম উৎপাদন হয় তাহলে কিন্তু কাঁচামালের যে ব্যয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কম লাগবে। যত বেশি উৎপাদন তত বেশি কাঁচামাল। সো এর কারণে এর যে ব্যয়টা রয়েছে এটা কিন্তু উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার সাথে সাথে এই ব্যয়টারও পরিবর্তন ঘটছে। যদি আমার উৎপাদন কমে যায় এই ব্যয়টা কমে যাচ্ছে, উৎপাদন বেড়ে গেলে এই ব্যয়টা বেড়ে যাচ্ছে। এই ব্যয়কে বলা হয়ে থাকে পরিবর্তনশীল ব্যয়। সো আমরা স্থির ব্যয় সম্পর্কে জেনে গেলাম এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জেনে গেলাম। তাহলে সবার শেষে যেটা পড়ে থাকে সেটা আধা পরিবর্তনশীল ব্যয়। এই ব্যয়টা আসলে কি? আধা পরিবর্তনশীল ব্যয় এখানে বলা হয়েছে যেই সকল ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তীতে উৎপাদন বা কার্যাবলী বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ এর মধ্যে কিন্তু স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটির উপাদানই বা দুইটির বৈশিষ্ট্য এখানের মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত এটা স্থির, উৎপাদন কি পরিমাণে হচ্ছে তার উপর এটা ডিপেন্ড করছে না। কিন্তু ওই স্টেজ যখন আমরা পার করে আসি তখন গিয়ে যত বেশি পরিমাণে উৎপাদন হবে তার সাথে সাথে আমার কি হবে, তার সাথে সাথে আমার ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হবে। যেমন বিদ্যুৎ বিলের কথা চিন্তা করি। আমার বাসায় যে ব্যাপারটা হয়, আমার বাসার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিট ঠিক করা আছে যে 120 ইউনিট পর্যন্ত আমাকে কোনো ধরনের অর্থ দেওয়া লাগবে না। অর্থ দেওয়া লাগবে না এটা আসলে ঠিক ভুল বলা হবে। আমার ভাড়ার সাথে এই 120 ইউনিটের যে বিল রয়েছে এটা অলরেডি ইনক্লুডেড করা আছে। সো আমার যে পরিমাণে আমি বিদ্যুৎ ব্যবহার করি না কেন 120 ইউনিট পর্যন্ত আমাকে অবশ্যই খরচ দেওয়া লাগবে। এতটুকু পর্যন্ত আমার একদম স্থির যে আমি যেই পরিমাণে আমি 120 ইউনিট পর্যন্ত যত ইউনিটে খরচ করি আমাকে অলরেডি প্রতি মাসে ভাড়ার সাথে 120 ইউনিটের খরচ দিয়ে দেওয়া লাগছে। কিন্তু যখনই আমি 121 ইউনিট আমি এই মাসে যদি বিদ্যুৎ ব্যয় করি তাহলে এক্সট্রা যে 1 ইউনিট আমি ব্যয় করলাম তার ব্যয়টাকে তখন আমাকে আবার দেওয়া লাগবে। অর্থাৎ যদি আমি 130 ইউনিট যদি এবার আমি ব্যয় করে ফেলে বিদ্যুৎ ব্যয় করি তাহলে 120 ইউনিট আমি আগেই দিয়ে এসেছি, এক্সট্রা যে 10 ইউনিট আসলো তার জন্য আমাকে এখন ব্যয় বহন করতে হবে। আমার বাড়ির যে বিদ্যুৎ বিল এটা কিন্তু একটা আধা পরিবর্তনশীল ব্যয়। এখানে একটা অংশ আমাকে প্রতি বছর বা প্রতি মাসে দেওয়াই লাগছে এবং বাকি অংশ যদি আমি ব্যবহার করি বা খরচ করি তখন আমাকে ওই ব্যয়টা দেওয়া লাগছে। তো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, এই বিদ্যুৎ বিল একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির, অর্থাৎ এই ব্যয়টা আমার দেওয়াই লাগবে। কিন্তু একটা নির্দিষ্ট উৎপাদনের পরে বা একটা নির্দিষ্ট কার্যাবলী বৃদ্ধি হওয়ার সাথে সাথে একটা একটা ব্যয় তোমার বাড়তে থাকে। যদি কাঁচামাল উৎপাদন হয় খুব বেশি বা যদি আমার একটা নির্দিষ্ট কার্যাবলী বৃদ্ধি পায় তাহলে ওই অনুযায়ী আমাকে বিদ্যুৎ বিল দেওয়া লাগবে। এই কারণে বিদ্যুৎ বিলকে বলা হচ্ছে একটা আধা পরিবর্তনশীল ব্যয়, কারণ এর মধ্যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটারই উপাদান বা দুইটারই বৈশিষ্ট্য বিদ্যমান। সো এবার আমরা সব ব্যয় সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা আমাদের এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ সূত্রাবলীগুলি রয়েছে এবং পরীক্ষার মধ্যে আমাদের যে ম্যাথগুলি মেনলি আসবে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিই। আমাদের প্রথম যে সূত্রটি রয়েছে এই চ্যাপ্টারের একদম প্রথম সূত্র সেটি বিক্রয় সমান স্থির ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। এই চ্যাপ্টারের মধ্যে যদি আমরা তিনটা ব্যয় সম্পর্কে ধারণা পেয়ে এসেছি, আমাদের মেনলি দুইটা ব্যয় লাগবে, একটি স্থায়ী ব্যয় এবং আরেকটি পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয় নিয়ে আপাতত আমরা কোনো ধরনের ম্যাথ করব না। একটা ব্যাপার খেয়াল করে দেখো, যখনই তুমি পণ্য বিক্রি করতে চাও তুমি অবশ্যই চেষ্টা করবে তোমার যে পরিমাণে খরচ হয়েছে বা ব্যয় হয়েছে তার থেকে বেশি দামে বিক্রি করার। কেন? তুমি যে পরিমাণে ব্যয় করেছো এবং যে পরিমাণে তুমি বিক্রি করছো তার মাঝখানে যে পার্থক্য তাকেই আমরা মুনাফা কিংবা ক্ষতি বলে থাকি। সো আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে পরিমাণে ব্যয় হচ্ছে তার থেকে একটু বেশি পরিমাণে বিক্রি করা, বেশি দামে বিক্রি করার।
কেননা আমরা একটা মুনাফা অ্যাড করে তারপর গিয়ে আমরা বিক্রয় করি। তো আমরা যেহেতু এই ম্যাথের মধ্যে দুই ধরনের ব্যয় নিয়ে কাজ করছি, একটি হচ্ছে স্থায়ী ব্যয় এবং আরেকটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যদি এই দুটোকে আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমরা আমাদের মোট ব্যয়টা পেয়ে গিয়েছি, এবং মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলেই আলটিমেটলি আমরা আমাদের বিক্রয়টা পেয়ে যাই। এই কারণে বিক্রয় সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। আমাদেরকে তিনটা ব্যাপার সম্পর্কে একটু ভালোভাবে জেনে রাখা দরকার। একটা হচ্ছে বিক্রয় একক, তারপরটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, এবং সবার শেষে গিয়ে হচ্ছে বিক্রয়। এই তিনটা কনসেপ্ট খুবই কাছাকাছি হয়, আমরা পরীক্ষার মধ্যে প্রায় সময় হচ্ছে এই তিনটা নিয়ে খুবই কনফিউজড হয়ে যায় এবং ভুল করে দিয়ে আসি। তাই এই ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে রাখছি। বিক্রয় একক বলতে কি বোঝানো হচ্ছে, আমার কয়টা পণ্য আমি বিক্রয় করছি কিংবা কতগুলা একক আমি বিক্রয় করতে পারছি তাকেই বলা হয়ে থাকে বিক্রয় একক। একক প্রতি বিক্রয় মূল্য, আমি যে এখানে পণ্যগুলা বিক্রয় করলাম প্রত্যেকটা একক কত দিয়ে বিক্রি করছি তাকেই বলা হয়ে থাকে একক প্রতি বিক্রয় মূল্য। এবং বিক্রয় বলতে বোঝানো হয়ে থাকে মোট বিক্রয়। আমি যে একক প্রতি আমি এখানে বিক্রয় একক পেয়ে গিয়েছি, আমি একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে গিয়েছি, এদের যে গুণফল তাদেরকেই বলা হচ্ছে মোট বিক্রয়। অর্থাৎ আমি মোট কত টাকার বিক্রয় করতে পারলাম তাকেই আমরা বিক্রয় কিংবা মোট বিক্রয় বলে থাকি। সো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পুরোপুরি হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে 500টি পণ্য প্রতিটি 10 টাকা করে বিক্রয় করা হলো। তো এখানে আমাদের তুমি খেয়াল করে দেখো তো আমি কয়টা পণ্য বিক্রি করেছি, আমি 500টি পণ্য বিক্রি করেছি, এটাকে আমরা বলছি আমাদের বিক্রয় একক। আমরা কতগুলো পণ্য বিক্রয় করলাম সেটাই আমাদের বিক্রয় একক। তারপরে বলা হয়েছে এখানে প্রতিটি 10 টাকা করে বিক্রয় করা হলো, এই প্রত্যেকটা দাম ছিল 10 টাকা, তাই একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 10 টাকা। এবং সর্বশেষ যদি আমরা বিক্রয় বের করতে যাই কিংবা মোট বিক্রয় বের করতে চাই যে কত টাকা দিয়ে মোট আমার বিক্রয়টা হয়েছে, তার জন্য যা করতে হবে আমার বিক্রয় এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করে দেওয়া লাগবে। এখানে বিক্রয় একক দেওয়া আছে হচ্ছে 500টি এবং একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 10টি। সো 500 সাথে যদি এবার আমি 10 গুণ করে দিই তাহলে যে 5000 টাকা এটাই হয়ে যাবে আমার বিক্রয় কিংবা মোট বিক্রয়। ঠিক আছে, সো এই তিনটি কনসেপ্ট সম্পর্কে তোমাদের খুবই মনোযোগী হওয়া লাগবে। সো একক বলতে বোঝানো হচ্ছে কয়টা একক আমি এখানের মধ্যে বিক্রয় করতে পারলাম। একক প্রতি বিক্রয় মূল্য মানে হচ্ছে প্রত্যেকটা এককের বিক্রয় মূল্য কত, এবং বিক্রয় বলতে এখানে মোট বিক্রয় বোঝানো হচ্ছে। এই কনসেপ্ট যে শুধুমাত্র বিক্রয়ের জন্য লাগবে এরকম না, অন্যান্য ক্ষেত্রেও লাগতে পারে। বিক্রয় একক যেমন রয়েছে যে কয়টা পণ্য আমি বিক্রয় করেছি, সবকিছুর কিন্তু আবার একক হয় না, সবকিছুর আমরা একক পাবো না। আবার একক প্রতি বিক্রয় মূল্য, সবকিছুর একক প্রতি হওয়া পসিবল না। যেমন সমচ্ছেদ বিক্রয়ের ক্ষেত্রে একক হওয়া পসিবল, যে কয়টা পণ্য বিক্রয় করলে আমার সমচ্ছেদ বিক্রয় হবে কিংবা সমচ্ছেদ বিন্দু পেয়ে যাব, কিন্তু একক প্রতি সমচ্ছেদ বিক্রয় আবার পসিবল না। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল একক বলতে কিছু হয় না, কিন্তু আবার একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে বের করা পসিবল। সো এরকম প্রত্যেকটা কনসেপ্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এটার ক্ষেত্রে আমার একক বের করা পসিবল নাকি, কিংবা একক প্রতি সেই ব্যয় কিংবা সেই আয়টা বের করা পসিবল নাকি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু যখনই আমাদের শুধুমাত্র বিক্রয় কিংবা পরিবর্তনশীল ব্যয় কিংবা অনুদান প্রান্ত এরকম ওয়ার্ড দেওয়া থাকবে, তখন সেটাকে আমরা মোট বিক্রয় কিংবা মোট পরিবর্তনশীল ব্যয় কিংবা মোট অনুদান প্রান্ত এই ব্যাপারটা হচ্ছে আমরা চিন্তা করে নিব। তো যদি আমরা এই সূত্রটা বুঝে থাকি তাহলে এবার চলে যাই হচ্ছে আমরা আমাদের পরের সূত্রের মধ্যে। এখন আমরা কথা বলবো দত্তাংশ। এই দত্তাংশের আরেক নাম হচ্ছে অনুদান প্রান্ত অথবা কন্ট্রিবিউশন মার্জিন। কিন্তু এই দত্তাংশ বলতে কি বোঝানো হয়ে থাকে? দত্তাংশ হচ্ছে বিক্রয় ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য। বিক্রয় থেকে যখন কিনা আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তখন দত্তাংশ বের হয়ে যায়। দত্তাংশকে তুমি তুলনা করতে পারো মোট মুনাফার সাথে। যে আমরা কি করি, মোট মুনাফা বের করার সময় বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি, অর্থাৎ যে পরিমাণে বিক্রয় করছি তার পিছনে যে ব্যয়টা হচ্ছে তা আমরা বাদ দিয়ে মোট মুনাফা বের করে থাকি। এবং এই ক্ষেত্রেও ঠিক কাছাকাছি ভাবে বিক্রয় থেকে যে পরিবর্তনশীল ব্যয়গুলো আছে, অর্থাৎ উৎপাদনের সাথে যেই ব্যয়গুলো কি হয়ে থাকে পরিবর্তিত হয়ে থাকে, সেই সকল ব্যয়কে বাদ দিলেই আমরা দত্তাংশ পেয়ে যাই। সো দত্তাংশের সাথে কিন্তু আমাদের মুনাফার একটা মেন পার্থক্য আছে।
মুনাফা বের করার জন্য আমাদের বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়টাও বাদ দেওয়া লাগে। কিন্তু যখন কিনা বিক্রয় থেকে শুধুমাত্র আমরা পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিই, তখন আমরা এই দত্তাংশকে পেয়ে যাই। সো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় সমান দত্তাংশ। এখানে দত্তাংশ বলতে কিন্তু মোট দত্তাংশ বোঝানো হচ্ছে। বিক্রয় বলতে এখানে মোট বিক্রয় বোঝানো হচ্ছে, পরিবর্তনশীল ব্যয় বলতে এখানে মোট পরিবর্তনশীল ব্যয় বোঝানো হচ্ছে। পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের যেমন দত্তাংশ লাগে, তেমনি ভাবে আমাদের একক প্রতি দত্তাংশ লাগতে পারে। যে একক প্রতি দত্তাংশ বলতে বোঝানো হচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্যের মধ্যে কতটুকু হচ্ছে দত্তাংশ রয়েছে, তাকে আমরা বলছি একক প্রতি দত্তাংশ, অথবা একক প্রতি অনুদান প্রান্ত, অথবা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। যেহেতু বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দত্তাংশ বের হয়, তেমনি ভাবে একক প্রতি বিক্রয় থেকে যদি আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, তাহলে আমাদের একক প্রতি দত্তাংশ বের হয়ে যাবে। এখানে কি করা লাগবে, আমাদেরকে প্রথমত একক প্রতি বিক্রয় বের করা লাগবে এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করা লাগবে। যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে তো ফাইন, কিন্তু যদি দেওয়া না থাকে তখন আমরা কিভাবে বের করব? যদি বিক্রয়কে আমরা বিক্রয় একক দিয়ে ডিভাইড করি, কিংবা মোট বিক্রয়কে যদি আমরা বিক্রয় একক দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের একক প্রতি বিক্রয় আমরা পেয়ে যাব। আবার পরিবর্তনশীল ব্যয় কিংবা মোট পরিবর্তনশীল ব্যয়কে যখন আমরা বিক্রয় একক দিয়ে ডিভাইড করব, তখন আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুই ক্ষেত্রেই আমরা কি দিয়ে ডিভাইড করছি, বিক্রয় একক দিয়ে ডিভাইড করছি। যে আমি কয়টা পণ্য বিক্রি করলাম সেই পরিমাণ দিয়ে ডিভাইড করলেই আমরা একক প্রতি বিক্রয় এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাচ্ছি। এই একক প্রতি দত্তাংশ বের করার আরেকটা সূত্র রয়েছে। একক প্রতি দত্তাংশ বের করার আরেকটা সহজ সূত্র হচ্ছে দত্তাংশ ডিভাইডেড বাই বিক্রয় একক। অর্থাৎ আমি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দত্তাংশ বের করলাম, এই দত্তাংশকে যদি আমি ডাইরেক্ট বিক্রয় একক দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই আমরা একক প্রতি দত্তাংশ পেয়ে যাচ্ছি। সো আমার এতগুলা সূত্র রয়েছে, কিন্তু আমার ডিপেন্ড করছে আমার পরীক্ষায় কি ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে। আমার পরীক্ষায় যে পরিমাণে ইনফরমেশন দেওয়া থাকবে তার উপর বেস করে আমার ঠিক করা লাগবে আমি অ্যাকচুয়ালি কোন সূত্রটা ব্যবহার করতে পারবো। ধরো তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে একক প্রতি বিক্রয় এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তুমি কিন্তু যদি কোশ্চেনের মধ্যে বিক্রয় একক পরিমাণ উল্লেখ না করা থাকে, তাহলে মোট বিক্রয় বের করা পসিবল না এবং মোট পরিবর্তনশীল ব্যয় বের করা পসিবল না। সেই ক্ষেত্রে কিন্তু তুমি মোট দত্তাংশ বের করতে পারবে না, তখন তুমি শুধুমাত্র একক প্রতি দত্তাংশটা বের করতে পারবে। তো এরকম ভাবে হচ্ছে তোমার ডিপেন্ড করে যে কোশ্চেনে কি কি তথ্য দেওয়া আছে। এবার আমরা একটা প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে বিক্রয় 5 লাখ টাকা, পরিবর্তনশীল ব্যয় 2 লাখ টাকা এবং বিক্রয় একক 5000 একক হলে দত্তাংশ ও একক প্রতি দত্তাংশ কত? সো এই দত্তাংশ বের করার সূত্র কি? এখানে দত্তাংশ বলতে যেহেতু মোট দত্তাংশ বোঝানো হচ্ছে, তার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, অথবা মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়। এখানে বিক্রয় দেওয়া রয়েছে অলরেডি আমার 5 লাখ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া রয়েছে 2 লাখ টাকা। তাই 5 লাখ থেকে যদি এখন আমি 2 লাখ মাইনাস করে দিই, তাহলে 3 লাখ টাকা যে বের হচ্ছে এটাই হচ্ছে আমার দত্তাংশ অথবা মোট দত্তাংশ। সো এই ম্যাথটা বের করাটা খুব ইজি ছিল, কিন্তু তার পরের যে পার্টটা দেওয়া রয়েছে একক প্রতি দত্তাংশ, এটা বের করার জন্য কিন্তু আমাদের দুইটা সূত্র রয়েছে। তো প্রথম সূত্র দিয়ে আমরা ব্যবহার করি। প্রথম সূত্রটা ছিল যে দত্তাংশ ডিভাইডেড বাই বিক্রয় একক। এখানে দত্তাংশ কত বের হয়েছে? এখানে দত্তাংশ বের হয়েছে 3 লাখ টাকা। যদি 3 লাখ টাকাকে আমরা আমাদের যে বিক্রয় একক রয়েছে সেটাতে ডিভাইড করে দিই, তাহলে আমাদের প্রত্যেক একক প্রতি কত পরিমাণে দত্তাংশ রয়েছে তা কিন্তু বের হয়ে যাবে। এখানে দত্তাংশ রয়েছে 3 লাখ টাকা এবং বিক্রয় একক রয়েছে 5000 একক। তো 3 লাখকে যদি এখন 5000 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 60 টাকা। সো এটাই হচ্ছে আমাদের একক প্রতি দত্তাংশ। এখন এইভাবে যেমন বের করা পসিবল, আমাদের কিন্তু আরেকটা সূত্র ছিল, ওইটা ব্যবহার করে হচ্ছে আমরা একক প্রতি দত্তাংশ বের করতে পারি। কিরকম? প্রথমত আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে আমার মোট যে বিক্রয় দেওয়া রয়েছে 5 লাখ টাকা, এই মোট বিক্রয়কে আমার বিক্রয় একক দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমি আমার একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে যাব। বিক্রয় দেওয়া রয়েছে 5 লাখ, বিক্রয় একক দেওয়া রয়েছে 50,000, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য এখানে বের হচ্ছে 5 লাখ ডিভাইডেড বাই 5000 সমান 100 টাকা। আবার আমার নেক্সটে গিয়ে লাগবে হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, যার সূত্র হচ্ছে পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় একক। তো পরিবর্তনশীল ব্যয় দেওয়া রয়েছে এই কোশ্চেনের মধ্যে 2 লাখ টাকা, বিক্রয় একক দেওয়া রয়েছে 5 লাখ টাকা।
2 লাখকে যদি আমি 5 লাখ দিয়ে ডিভাইড করি তাহলে আমার অ্যান্সার বের হচ্ছে 40 টাকা। তো আমি এখন কি পেয়ে গিয়েছি, আমি একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে গিয়েছি এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে গিয়েছি। যদি এদের বিয়োগফল নির্ণয় করি তাহলে আমরা একক প্রতি দত্তাংশ পেয়ে যাব। একক প্রতি বিক্রয় ছিল 100, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 40। সো 100 টাকা থেকে 40 টাকা বিয়োগ করলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 60,000 টাকা। তো দেখতেই পারছো, তুমি প্রথম সূত্র ব্যবহার করো অথবা পরের সূত্র ব্যবহার করো, দুই ক্ষেত্রে কিন্তু তোমার একক প্রতি দত্তাংশ কত টাকা বের হচ্ছে, এখানেও 60 টাকা এবং এখানেও 60 টাকা। সো তুমি যে সূত্রে ব্যবহার করো কোনো সমস্যা নেই, কিন্তু ডিপেন্ড করছে তোমার পরীক্ষার মধ্যে কোন কোন ইনফরমেশন দেওয়া রয়েছে। তোমার যদি পরীক্ষার মধ্যে মোট দত্তাংশ দেওয়া না থাকে তখন কিন্তু তুমি অবশ্যই দত্তাংশকে বিক্রয় একক দিয়ে ডিভাইড করে যে বের করার যে ফর্মুলা তুমি ইউজ করতে পারবে না। তখন তোমাকে অবশ্যই এই ফর্মুলা ইউজ করতে হবে যদি তোমার কোশ্চেনের মধ্যে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা দেওয়া থাকে। তাহলে আমরা এই যে পার্টটা ছিল এই পার্টটা শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট যে পার্টটা রয়েছে। এখানে আমরা এখন কথা বলবো দত্তাংশ অনুপাত নিয়ে, যার সূত্র হচ্ছে দত্তাংশ ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। মনে রাখবা এই চ্যাপ্টারের মধ্যে অনেক ধরনের অনুপাত রয়েছে, যেমন দত্তাংশ অনুপাত, তারপর পরিবর্তনশীল ব্যয় অনুপাত প্রভৃতি। যত ধরনের এই চ্যাপ্টারে অনুপাত রয়েছে সবগুলোর জন্য হচ্ছে খুবই সিম্পল ব্যাপার, যার অনুপাত বের করতে বলা হয়েছে সেটাকে আমরা উপরে রাখবো এবং তাকে আমরা ডিভাইড দিব বিক্রয় দিয়ে। যেমন এখানে দেওয়া ছিল দত্তাংশ অনুপাত, তাই দত্তাংশ হচ্ছে উপরে থাকবে বা দত্তাংশ লবে থাকবে এবং হরে থাকবে হচ্ছে বিক্রয়। দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিব, তাহলেই আমরা দত্তাংশ অনুপাতটা পেয়ে যাব। এখানে দত্তাংশ অনুপাত বলতে বোঝানো হচ্ছে বিক্রয়ের কত শতাংশ হচ্ছে দত্তাংশ, সেই শতকরা হারটাকে আমরা এখানে দত্তাংশ অনুপাত বলছি। দত্তাংশ অনুপাত বের করার জন্য শুধুমাত্র এই একটা সূত্র নেই, আমরা আরেকভাবে দত্তাংশ অনুপাতটা বের করতে পারি। আমাদের কোশ্চেনে সবসময় যে মোট দত্তাংশ কিংবা মোট বিক্রয় দেওয়া থাকবে এরকম কিন্তু না। আমাদের পরীক্ষার মধ্যে মাঝে মাঝে একক প্রতি দত্তাংশ এবং একক প্রতি বিক্রয় দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে একক প্রতি দত্তাংশকে যদি আমরা একক প্রতি বিক্রয় দিয়ে ভাগ দেই এবং 100 দিয়ে গুণ দেই, সেক্ষেত্রেও আমরা দত্তাংশ অনুপাত পেয়ে যাচ্ছি। যেহেতু এটা হচ্ছে একটা পার্সেন্টের মান দেয় বা শতকরা মান দেয়, তাই আমরা মোট দত্তাংশকে মোট বিক্রয় দিয়ে ভাগ করি কিংবা একক প্রতি দত্তাংশকে একক প্রতি বিক্রয় দিয়ে ভাগ করি, দুই ক্ষেত্রে আমাদের অনুপাতটা না সেম বের হবে। আমরা কিন্তু অন্য কোনো সূত্রের ক্ষেত্রে দত্তাংশের জায়গায় একক প্রতি দত্তাংশ কিংবা বিক্রয়ের জায়গায় একক প্রতি বিক্রয় ব্যবহার করতে পারবো না। কিন্তু এই একটা সূত্র যেহেতু আমরা অনুপাত বের করছি, এই অনুপাত বের করার ক্ষেত্রে দত্তাংশ ও বিক্রয়ের জায়গায় একক প্রতি দত্তাংশ এবং একক প্রতি বিক্রয় দিয়ে হচ্ছে কাজ করা পসিবল। তো তোমাদের পরীক্ষায় যদি একক প্রতি দত্তাংশ এবং একক প্রতি বিক্রয় দেওয়া থাকে এবং তোমাদেরকে বের করতে বলে যে দত্তাংশ অনুপাত, তখন তোমরা একক প্রতি দত্তাংশকে একক প্রতি বিক্রয় দিয়ে ডিভাইড দিবা এবং এটাকে 100 দিয়ে গুণ করবা, তাহলে তোমরা দত্তাংশ অনুপাতটা হচ্ছে পেয়ে যাবে। এই দত্তাংশ অনুপাত কিভাবে কাজে লাগে একটু পরে হচ্ছে আমরা প্র্যাকটিস কোশ্চেনে দেখে নিব। কিন্তু এর আগে আমাদের আরেকটা অনুপাত সম্পর্কে জানা দরকার, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তো তোমাদেরকে একটু আগেই বললাম যে এই চ্যাপ্টারে যতগুলো অনুপাত রয়েছে বেশিরভাগের ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি দিয়ে ভাগ করা লাগবে, বিক্রয় দিয়ে ভাগ করা লাগবে এবং যার অনুপাত বের করতে বলা হয়েছে সেটা উপরে থাকবে। সো পরিবর্তনশীল ব্যয় থাকবে লবে, বিক্রয় থাকবে হরে, পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। তাহলে আমরা আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাতটা পেয়ে যাচ্ছি। এই পরিবর্তনশীল ব্যয় অনুপাতের ক্ষেত্রেও আমরা সেম কাজ করতে পারি, যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে যদি আমরা একক প্রতি বিক্রয় দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রেও আমরা পরিবর্তনশীল ব্যয় অনুপাতটা হচ্ছে পেয়ে যাব। অর্থাৎ দুই ক্ষেত্রেই আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাতটা বের করা পসিবল এবং এই দুটো সূত্র দিয়ে আমরা আমাদের দত্তাংশ অনুপাতটা বের করতে পারি। কিন্তু এখানে আমাদের আরেকটা সূত্র রয়েছে যে দত্তাংশ অনুপাত সমান 100% মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত। আমরা কিন্তু দত্তাংশের সূত্র দেখে এসেছিলাম যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি বের হয়, দত্তাংশ বের হয়। তো ওই সেম আইডিয়া ইউজ করে আমরা আমাদের দত্তাংশ অনুপাতটা বের করতে পারি। বিক্রয় এই চ্যাপ্টারের মধ্যে বিক্রয় হচ্ছে 100%, কারণ দত্তাংশ অনুপাত বলতে বোঝানো হচ্ছে বিক্রয়ের কত অংশ দত্তাংশ। পরিবর্তনশীল ব্যয় অনুপাত বলতে বোঝানো হচ্ছে আমার মোট বিক্রয়ের কত পার্সেন্ট পরিবর্তনশীল ব্যয়। সো এই ক্ষেত্রে বিক্রয় মানে হচ্ছে 100%। আমরা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দত্তাংশ বের হবে,
সেম ভাবে বিক্রয়ের পার্সেন্টেজ থেকে আমরা যদি পরিবর্তনশীল ব্যয়ের পার্সেন্টেজ বাদ দিয়ে দিই তাহলে আমাদের দত্তাংশের পার্সেন্টেজ বের হবে। বিক্রয়ের পার্সেন্টেজ হচ্ছে 100%, এই 100% থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয়ের পার্সেন্টেজ কিংবা অনুপাত মাইনাস করি তাহলে দত্তাংশ অনুপাত কিংবা দত্তাংশের যে পার্সেন্টেজ রয়েছে সেটা আমরা পেয়ে যাব। সো এইগুলাই হচ্ছে আমার দত্তাংশ অনুপাত এবং পরিবর্তনশীল ব্যয় অনুপাতের সূত্র। তো এর যে প্র্যাকটিক্যাল ইউজগুলো রয়েছে বা কিভাবে পরীক্ষায় এগুলো থেকে ম্যাথ আসে এবার হচ্ছে আমরা এটা দেখে নিব। এখানে বলা হয়েছে প্রথমত বিক্রয় 5 লাখ টাকা, পরিবর্তনশীল ব্যয় 2 লাখ টাকা এবং বিক্রয় একক 5000 একক। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের একটু আগে ছিল। এই সেম কোয়েশ্চেন থেকে আমরা কি পেয়েছিলাম, আমরা দেখে এসেছিলাম আমাদের দত্তাংশের পরিমাণ ছিল 3 লাখ টাকা, আমাদের একক প্রতি দত্তাংশের পরিমাণ ছিল 60 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য ছিল 100 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 40 টাকা। আমরা একটু আগে যে ম্যাথটা করলাম, বিক্রয় 5 লাখ, পরিবর্তনশীল ব্যয় 2 লাখ এবং বিক্রয় একক 5000 একক, এর থেকে আমরা এই চারটি ইনফরমেশন বের করতে পেরেছি। এখন যে তোমাদেরকে আমি বলি যে দত্তাংশ অনুপাত বের করে দেখো, দত্তাংশ অনুপাত বের করার দুটো সূত্র আছে প্রাইমারি। একটা হচ্ছে দত্তাংশ ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। এখানে দত্তাংশ দেওয়া আছে কি 3 লাখ টাকা এবং বিক্রয় এখানে দেওয়া আছে 5 লাখ টাকা। সো 3 লাখকে আমরা 5 লাখ দিয়ে ডিভাইড করছি এবং 100 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের দত্তাংশ অনুপাত বের হয়ে যাচ্ছে 60%। তো দত্তাংশ অনুপাতের সেকেন্ড যে সূত্র রয়েছিল সেটি হচ্ছে যে একক প্রতি দত্তাংশ ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয়। এটা দিয়েও আমরা ম্যাথটা করতে পারি। একক প্রতি দত্তাংশ আমাদের ছিল 60 টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য ছিল 100 টাকা। যদি 60কে আমরা 100 দিয়ে ডিভাইড করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের ভ্যালু কত বের হচ্ছে 60%। এই দুইটাই হচ্ছে আমাদের দত্তাংশ অনুপাতের প্রাইমারি যে সূত্র। এবং খেয়াল করে অবশ্যই দেখেছো যে এই দুই ক্ষেত্রে কিন্তু তোমাদের 60% মান বের হচ্ছে। অর্থাৎ তুমি টোটাল দত্তাংশ এবং টোটাল বিক্রয় দিয়ে করো অথবা একক প্রতি দত্তাংশ ও একক প্রতি বিক্রয় দিয়ে বের করো, এটা আসলে ম্যাটার করছে না, দুই ক্ষেত্রেই তোমার অ্যান্সার বের হবে 60%। তারপর আমরা দেখে নিই যে আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত হবে। পরিবর্তনশীল ব্যয় অনুপাতের প্রথম সূত্রটা ছিল পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়, অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই মোট বিক্রয়। তো আমাকে দেখো তো, বলো তো এই কোশ্চেনের মধ্যে মোট পরিবর্তনশীল ব্যয় কত ছিল। এখানে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ ছিল 2 লাখ টাকা, তাই পরিবর্তনশীল ব্যয়ের জায়গায় আমরা 2 লাখ টাকা বসালাম। আবার বিক্রয়ের পরিমাণ ছিল 5 লাখ টাকা, এই বিক্রয়ের জায়গায় আমরা 5 লাখ টাকা বসিয়ে দিব। সো 2 লাখকে আমরা 5 লাখ দিয়ে ডিভাইড করব এবং সূত্র অনুযায়ী আমরা 100 দিয়ে গুণ করব। 2 লাখকে 5 লাখ দিয়ে ডিভাইড করলে বের হয় 0.40 এবং এটাকে 100 দিয়ে গুণ করলে বের হচ্ছে আমাদের 40%। তাহলে এইভাবেই আমরা পরিবর্তনশীল ব্যয় অনুপাতের প্রথম সূত্র ব্যবহার করে পরিবর্তনশীল ব্যয় অনুপাতটা পেয়ে গেলাম। পরিবর্তনশীল ব্যয় অনুপাতের সেকেন্ড সূত্র ছিল এরকম যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয়। এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ ছিল 40 টাকা এবং একক প্রতি বিক্রয়ের পরিমাণ কত ছিল, এটার পরিমাণ ছিল 100 টাকা। সো 40কে যদি এবার আমি 100 দিয়ে ডিভাইড করি এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 40%। তো এখানে তোমরা দেখতে পারছো পরিবর্তনশীল ব্যয় অনুপাত যেটা ছিল 40% প্রথম সূত্রের ক্ষেত্রে, সেকেন্ড সূত্রের মধ্যে কিন্তু আমাদের একই অ্যান্সার বের হয়েছে 40%। আমাদের কিন্তু দত্তাংশ অনুপাতের সর্বশেষ একটা সূত্র ছিল, সেই সূত্রটা কি ছিল 100% মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত। এখানে পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত বের হয়েছে 40%। সো 100% থেকে যদি 40% বাদ দেই তাহলে আমাদের এখানে অ্যান্সার বের হচ্ছে 60%। এবং এটাই কিন্তু আমাদের প্রথম যে দুইটা সূত্র ইউজ করে দত্তাংশ অনুপাত বের করলাম তার সমান। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা উল্টা কাজও করতে পারতাম। যদি আমাদের কোশ্চেনে দত্তাংশ অনুপাত দেওয়া থাকে সেই ক্ষেত্রে 100% থেকে দত্তাংশ অনুপাত বাদ দিলে আমাদের পরিবর্তনশীল ব্যয়ের যে অনুপাত রয়েছে সেটা বের হয়ে আসবে। এখন তোমাদের কোশ্চেনের মধ্যে যা ইনফরমেশন দেওয়া রয়েছে এবং যা জানতে চাওয়া হয়েছে তার উপর বেস করে আমরা সূত্র ঠিক করব যে কোন ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে, এবং যে সূত্রে ব্যবহার করি না কেন আমাদের কিন্তু আলটিমেটলি সব জায়গাতে সেম অ্যান্সারটাই হচ্ছে বের হবে। তাহলে এবার আমরা আমাদের পরের কোশ্চেনের মধ্যে চলে যাই। আমাদের পরের সূত্র যেটি ছিল সেটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। এটাই বলতে পারো এই চ্যাপ্টারের একদম মেন সূত্র। এই চ্যাপ্টারের মধ্যে আমরা মেনলি সমচ্ছেদ বিক্রয়কে ঘিরেই আমরা বেশিরভাগ ম্যাথটা করে থাকি। তো সমচ্ছেদ বিক্রয় বলতে কি বোঝানো হয়ে থাকে, যেই বিন্দুতে অথবা যেই পরিমাণে বিক্রয় করলে আমাদের লাভ ক্ষতি শূন্য হয়
তাকেই বলা হয়ে থাকে সমচ্ছেদ বিক্রয়। অথবা অন্যভাবে বলা যায়, যেই বিন্দুতে অথবা যেই পরিমাণে বিক্রয়ে আমাদের মোট আয় এবং মোট ব্যয় সমান হয় তাকে আমরা বলে থাকি সমচ্ছেদ বিক্রয়। সো এই ম্যাথের মধ্যে আমাদেরকে দুই ধরনের সমচ্ছেদ বিক্রয় বের করতে হবে। একটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় একক এবং অপরটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকা। সমচ্ছেদ বিক্রয় একক বলতে বোঝানো হচ্ছে যে কয়টা পণ্য বিক্রয় করলে আমাদের সমচ্ছেদ বিক্রয় হবে তাকেই বলা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় একক। এই সমচ্ছেদ বিক্রয়ের আরেকটি নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তার সূত্র কি? এই ক্ষেত্রে সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ হিসেবে বের করতে হয়, তোমাদের মনে আছে তো? যদি আমরা একক প্রতি পরিবর্তনশীল বিক্রয় থেকে যদি আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা একক প্রতি দত্তাংশ পেয়ে যাই। তাই যদি আমরা স্থায়ী ব্যয়কে আমরা একক প্রতি দত্তাংশ দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয় একক কিংবা কয়টা পণ্য বিক্রি করলে আমাদের সমচ্ছেদ বিক্রয় হচ্ছে তা আমরা পেয়ে যাচ্ছি। এবং তারপরের সূত্রটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকা। আগেরটি ছিল কয়টি পণ্য বিক্রি করলে আমাদের লাভ ক্ষতি শূন্য হবে। এইবারের যে সূত্র সেটি হচ্ছে কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের সমচ্ছেদ বিক্রয় বের হবে, অর্থাৎ আমাদের লাভ বা ক্ষতি শূন্য হবে। এই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে খুবই সিম্পল। সমচ্ছেদ বিক্রয় যে একক বের হয়েছিল তার সাথে যদি আমরা একক প্রতি বিক্রয় গুণ করে দিই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মনে করো প্রথম কোশ্চেনের অ্যান্সার বের হয়েছিল যে সমচ্ছেদ বিক্রয় এককের পরিমাণ হচ্ছে 100টি পণ্য, যে 100টি পণ্য বিক্রি করলে আমার সমচ্ছেদ বিক্রয় হবে। তো প্রত্যেকটা পণ্যের মূল্য যদি 10 টাকা হয় তাহলে আমাকে কত টাকার পণ্য বিক্রি করা লাগবে? 100 সাথে যদি আমি 10 গুণ করে দিই তাহলে 1000 টাকা যে বের হচ্ছে এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমার সমচ্ছেদ বিক্রয় টাকা। তো সমচ্ছেদ বিক্রয় এককের সাথে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য গুণ করে দিই তাহলেই আমরা সমচ্ছেদ বিক্রয় টাকা পেয়ে যাচ্ছি। এই সমচ্ছেদ বিক্রয় টাকা বের করার আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বের করতে পারি, আমাদেরকে সমচ্ছেদ বিক্রয় একক বের করে তার সাথে আমাদের একক প্রতি বিক্রয় গুণ করার কোনো দরকার নেই। আমরা যদি স্থায়ী ব্যয়কে ডাইরেক্ট দত্তাংশ অনুপাত দিয়ে ডিভাইড করতে পারি তাহলেই কিন্তু আমাদের সমচ্ছেদ বিক্রয় টাকাটা বের হয়ে যাচ্ছে। এখন এই সূত্রটা হচ্ছে যদি আমাদের কোশ্চেনের মধ্যে একক প্রতি দত্তাংশ বের করা সম্ভব হয় এবং একক প্রতি বিক্রয় দেওয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা চাইলে ইউজ করা যায়, অথবা না চাইলে আমি উপরের মাধ্যমে ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমাদের কোশ্চেনের মধ্যে একক প্রতি কোনো ধরনের তথ্য দেওয়া না থাকে, অর্থাৎ একক প্রতি বিক্রয় দেওয়া নেই, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া নেই, শুধুমাত্র মোট বিক্রয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া, সেই ক্ষেত্রে সমচ্ছেদ বিক্রয় অবশ্যই আমাদের টাকা বের করতে হবে এবং এই সূত্র ব্যবহার করতে হবে। যদি আমাদের কোনো ধরনের একক প্রতি বিক্রয় কিংবা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া না থাকে সেই ক্ষেত্রে এই প্রথম দুইটি সূত্র ব্যবহার করা পসিবল হয় না। তখন সমচ্ছেদ বিক্রয় বলতে আমরা সমচ্ছেদ বিক্রয়ের টাকাকেই হচ্ছে নির্দেশ করে থাকি। এবং সমচ্ছেদ বিক্রয়ের টাকা বের করার হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই মুনাফাকে শূন্য হতে হবে। মুনাফা যদি কোশ্চেনে কোনো শূন্য দেওয়া থাকে অথবা যদি ক্ষতি শূন্য থাকে সেই ক্ষেত্রে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে যোগ করলেই আমরা আমাদের সমচ্ছেদ বিক্রয়ের বা টাকার পরিমাণটা হচ্ছে আমরা পেয়ে যাব। তো এবার আমরা এই সমচ্ছেদ বিক্রয়ের উপর কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই। এখানে কোশ্চেনে বলা হয়েছে স্থায়ী ব্যয় 10 লাখ টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 600 টাকা এবং একক প্রতি বিক্রয় 1000 টাকা হলে সমচ্ছেদ বিক্রয় এককে ও টাকায় নির্ণয় করুন। তো সমচ্ছেদ বিক্রয় এককে বের করার জন্য যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। আমার কোশ্চেনের মধ্যে স্থায়ী ব্যয় ডাইরেক্ট দেওয়া রয়েছে, স্থায়ী ব্যয় হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু এখানে কিন্তু আমার ডাইরেক্ট একক প্রতি দত্তাংশ দেওয়া নেই, আমাকে একক প্রতি দত্তাংশ বের করে নেওয়া লাগবে। সো স্থায়ী ব্যয় 10 লাখ টাকা বসিয়ে দিলাম এবং একক প্রতি দত্তাংশ বের করার সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখানে একক প্রতি বিক্রয় দেওয়া রয়েছে 1000 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া রয়েছে 600 টাকা। সো 1000 টাকার থেকে যদি এবার আমরা 600 টাকা বিয়োগ করি তাহলে আমাদের কত বের হয়? 400। এই 10 লাখকে যদি এবার আমি 400 দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা আমাদের সমচ্ছেদ বিক্রয় এককের পরিমাণ পেয়ে যাব। এই ক্ষেত্রে অ্যান্সার কত বের হচ্ছে? এখানে অ্যান্সার বের হচ্ছে 2500 একক। অর্থাৎ যদি প্রতিষ্ঠানটি 2500 একক পণ্য বিক্রি করতে পারে সেক্ষেত্রে তার লাভ বা ক্ষতি শূন্য হবে, অথবা অন্য কথায় বলা যায় মোট আয় এবং মোট ব্যয় হচ্ছে সমান হবে। এরপর আমরা বের করব আমাদের সমচ্ছেদ বিক্রয় টাকা।
সো সমচ্ছেদ বিক্রয় টাকা বের করার সূত্র খুবই ইজি। আমাদের যে এখানের মধ্যে সমচ্ছেদ বিক্রয় একক বের হলো তার সাথে আমরা একক প্রতি বিক্রয়কে গুণ করে দিব। সমচ্ছেদ বিক্রয় একক বের হয়েছে 2500 একক, এর সাথে আমরা একক প্রতি বিক্রয় যে দেওয়া রয়েছে 1000 টাকা এটা গুণ করে দিব, তাহলে আমাদের বের হয়ে যাচ্ছে 25 লাখ টাকা। অর্থাৎ 25 লাখ টাকার পণ্য বিক্রয় করতে পারলে আমাদের লাভ বা ক্ষতি শূন্য হবে, অথবা আমরা আমাদের সমচ্ছেদ বিন্দু বা বিক্রয়টা পেয়ে যাব। এই সমচ্ছেদ বিক্রয় বের করার জন্য কিন্তু আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকা বের করার সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনে আমার দত্তাংশ অনুপাত দেওয়া নেই, এটাকে আমরা আলাদা করে আগে বের করে নিতে পারি, অথবা চাইলে আমরা সূত্রের মধ্যে বের করতে পারি। সো আমরা যদি সূত্রের মধ্যে ডাইরেক্ট করে ফেলি, স্থায়ী ব্যয় দেওয়া রয়েছে 10 লাখ টাকা এবং দত্তাংশ অনুপাতের সূত্র হচ্ছে একক প্রতি দত্তাংশ ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয়। সো একক প্রতি দত্তাংশ দেওয়া আমরা এখানে বের করেছিলাম 400 টাকা, এই 400 টাকা এখানে বসালাম, এটাকে আমরা ডিভাইড করবো একক প্রতি বিক্রয় দিয়ে, যার পরিমাণ হচ্ছে 1000 টাকা। সো 400কে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের 0.40 বের হচ্ছে। এই 10 লাখকে যদি আমরা 0.40 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার বের হয়ে যাচ্ছে 25 লাখ টাকা। অর্থাৎ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ বের হয়ে যাচ্ছে 25 লাখ টাকা। তো দেখতে পাচ্ছি যে আমি এই সূত্র ব্যবহার করি অথবা এই সূত্র ব্যবহার করি, দুই ক্ষেত্রেই আমার 25 লাখ টাকা বের হচ্ছে। এখন আমাদের কোশ্চেনের মধ্যে যদি এই একক প্রতি বিক্রয়ের পরিমাণটা দেওয়া না থাকতো, যদি আমাদের মোট বিক্রয় দেওয়া থাকতো এবং মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকতো, তখন আমরা এই যে সূত্র রয়েছে এটা ব্যবহারই করতে পারতাম না। তখন আমাদেরকে এই সমচ্ছেদ বিক্রয়ের টাকার পরিমাণের যে সূত্রটা রয়েছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হতো। তো এভাবে করেই আমরা সমচ্ছেদ বিক্রয়ের ম্যাথগুলো করে ফেললাম। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট যে সূত্র রয়েছে সেখানের মধ্যে। আমাদের নেক্সট সূত্রটি হচ্ছে প্রত্যাশিত বিক্রয়। তোমার পরীক্ষার মধ্যে প্রায় সময় দেখবা যে একটা মুনাফা দিয়ে দিবে, বলবে যে এত পরিমাণ মুনাফা অর্জন করতে হলে তোমাকে কত একক পণ্য বিক্রয় করতে হবে, অথবা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জনের জন্য তোমাকে কত টাকার পণ্য বিক্রি করতে হবে। তো এটাকে আমরা বলে থাকি প্রত্যাশিত বিক্রয় কিংবা টার্গেট বিক্রয়, যে কত টাকার পণ্য বিক্রি করছি অথবা কত একক পণ্য বিক্রি করছি। তো প্রথমত আমরা প্রত্যাশিত বিক্রয় এককটা বের করার সূত্র দেখে নিই। এই সূত্র কিন্তু আমাদের একটা সূত্রের সাথে সিমিলার, সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় এককের সূত্রের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ, কিন্তু এখানে শুধুমাত্র একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে মুনাফা। আমাদেরকে স্থায়ী ব্যয়ের সাথে এখানে এক্সট্রা করে মুনাফা অ্যাড করতে হবে, এবং যদি এটাকে আমরা একক প্রতি দত্তাংশ দিয়ে ডিভাইড করে দিই তাহলেই আমরা আমাদের প্রত্যাশিত বিক্রয় একক পেয়ে যাব। আবার প্রত্যাশিত বিক্রয় টাকা বের করার সূত্র আগের মতোই, যে প্রত্যাশিত বিক্রয় এককের সাথে আমরা যদি একক প্রতি বিক্রয় গুণ করে দিই, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্য যদি আমরা গুণ করে দিই প্রত্যাশিত বিক্রয় এককের সাথে, তাহলেই আমরা আমাদের প্রত্যাশিত বিক্রয় যে টাকা রয়েছে সেটার পরিমাণটা পেয়ে যাব। এবং প্রত্যাশিত বিক্রয় টাকা বের করার আরেকটা সূত্র রয়েছে, এটা হচ্ছে সরাসরি সূত্র। স্থায়ী ব্যয়ের সাথে আমার মুনাফা যোগ করতে হবে এবং তাকে হচ্ছে আমি দত্তাংশ অনুপাত দিয়ে ডিভাইড করে দেব, তাহলেই আমরা আমাদের প্রত্যাশিত বিক্রয়ের টাকার পরিমাণটা পেয়ে যাব। যদি এই সূত্রগুলো আমরা দেখে থাকি তাহলে এবার আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে একটি কোম্পানির স্থায়ী ব্যয়ের পরিমাণ 18,000 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 200 টাকা এবং একক প্রতি বিক্রয় এখানে দেওয়া রয়েছে 300 টাকা। কোম্পানিটি 2000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করতে হবে। সো এখানে স্থায়ী ব্যয় দেওয়া রয়েছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া রয়েছে, একক প্রতি বিক্রয় দেওয়া রয়েছে। কোম্পানিটি 2000 টাকা মুনাফা অর্জন করতে চায়। সো আমাদের যেহেতু বলা হয়েছে কত একক পণ্য বিক্রি করতে হবে এবং কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, আমাদেরকে প্রত্যাশিত বিক্রয় একক এবং প্রত্যাশিত বিক্রয় টাকা দুইটাই বের করতে হবে। তো এর জন্য আমরা প্রথম সূত্রটি লিখব যে প্রত্যাশিত বিক্রয় একক বের করার সূত্র স্থায়ী ব্যয় যোগ মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। তো তোমরা আমাকে বলো তো যে একক প্রতি দত্তাংশ এখানে কত বের হবে। একক প্রতি বিক্রয় দেওয়া রয়েছে 300 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া রয়েছে 200 টাকা। সো 300 থেকে 200 বিয়োগ করলে আমাদের একক প্রতি দত্তাংশ বের হয়ে যাবে 100 টাকা। এবং আমাদের স্থায়ী ব্যয় দেওয়া ছিল 18,000, মুনাফা এখানে বের করতে বলা হয়েছিল 2000। সো 18,000 এবং 2000 যোগ করলে আমাদের মুনাফা মানে আমাদের এখানে টোটাল যোগফলটা বের হয়ে যাচ্ছে 20,000 টাকা, এবং নিচে আমাদের একক প্রতি দত্তাংশ বের হয়েছিল 100 টাকা। এই 20,000কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত টাকা অ্যান্সার বের হচ্ছে 200 একক টাকা, না একক পরিমাণ এখানে বের হবে, যেটা এখন জানতে চাওয়া হয়েছে। 200 একক পণ্য বিক্রি করলে আমরা আমাদের
প্রত্যাশিত যে মুনাফা রয়েছে সেটা পেয়ে যাব। অর্থাৎ 200 টাকার পণ্য বিক্রি করলে আমাদের কোম্পানি 2000 টাকা মুনাফা অর্জন করতে পারে। আবার আমাদের পরবর্তীতে বের করতে বলা হয়েছে কত টাকার পণ্য বিক্রি করতে হবে। এখন প্রত্যাশিত বিক্রয় টাকা বের করার জন্য আমাদেরকে এর সূত্র ব্যবহার করতে হবে। এর সূত্রটি হচ্ছে প্রত্যাশিত বিক্রয় একক ইনটু একক প্রতি বিক্রয়। আমরা কিন্তু অলরেডি আমাদের প্রত্যাশিত বিক্রয় একক পেয়ে গিয়েছি, যার পরিমাণ 200 একক, এবং আমাদের কোশ্চেনের মধ্যে একক প্রতি বিক্রয় দেওয়া রয়েছে যার পরিমাণ 300 টাকা। সো 200 সাথে যদি এবার আমরা 300 গুণ করে দিই, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার বের হচ্ছে 60,000 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান যদি 60,000 টাকার পণ্য বিক্রয় করতে পারে, তাহলে কোম্পানিটি 2000 টাকা মুনাফা অর্জন করতে পারবে। এখন এই প্রত্যাশিত বিক্রয় টাকা বের করার কিন্তু আরেকটা সূত্র রয়েছে। সেই সূত্রটি কি? সেই সূত্রটি হচ্ছে স্থায়ী ব্যয় যোগ মুনাফা ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। আমাদের কোশ্চেনে কিন্তু কোথাও দত্তাংশ অনুপাতের পরিমাণ উল্লেখ করা নেই। তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা চাইলে আলাদা করে দত্তাংশ অনুপাত বের করে নিতে পারি, অথবা সূত্রের মধ্যেই আমরা আমাদের দত্তাংশ অনুপাতটা বের করে নিতে পারি। সো স্থায়ী ব্যয় এখানে দেওয়া রয়েছে কত টাকা? স্থায়ী ব্যয় দেওয়া রয়েছে 18,000 টাকা। মুনাফা এখানে দেওয়া রয়েছে 2000 টাকা। এই 2000 টাকা মুনাফা অর্জন করতে হবে, এবং দত্তাংশ অনুপাত বের করার জন্য এখানে যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে একক প্রতি দত্তাংশ ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয়। সো একক প্রতি দত্তাংশ এখানে কত? 300 মাইনাস 200 বের হয় হচ্ছে 100, যেটা আমরা এখানে অলরেডি পেয়ে এসেছিলাম। এই 100কে আমরা একক প্রতি বিক্রয় দিয়ে ভাগ দিব। তো যার ফলে আমাদের এখানে বের হবে 20,000, এখানে বের হচ্ছে 18,000 যোগ 2000 ইন্টু, যদি আমাদের এখানে কোনো ভগ্নাংশ যদি ভাগ করা থাকে তাহলে এটাকে গুণ করতে হলে এটা আসলে উল্টে যায়। তো এখানে 100 ডিভাইডেড বাই 300 জায়গায় হয়ে যাবে 300 ডিভাইডেড বাই 100। সো আলটিমেটলি এখান থেকে আমাদের অ্যান্সার বের হচ্ছে 60,000 টাকা। তো তুমি প্রত্যাশিত বিক্রয় টাকা এই সূত্রতে ব্যবহার করো, অথবা এই সূত্র ব্যবহার করে তুমি বের করো, দুই ক্ষেত্রে তোমার 60,000 টাকা বের হবে। তো তারপরে আমরা আমাদের নেক্সট যে সূত্র রয়েছে সেখানে চলে যাই। এবার আমরা জানবো নিরাপত্তা প্রান্ত সম্পর্কে। নিরাপত্তা প্রান্ত নামের মধ্যে কিন্তু নিরাপত্তা ওয়ার্ডটা রয়েছে। এখানে কিসের নিরাপত্তা বোঝানো হয়েছে? এই নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে মানে লাভের একটা নিরাপত্তা, যে এই এমন একটা অংশ যে পরিমাণে বিক্রয় হলে আসলে মানে যে অংশের মধ্যে আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই অংশটাকে বলা হয়ে থাকে হচ্ছে নিরাপত্তা প্রান্ত। কোম্পানি যখন তার সমচ্ছেদ বিক্রয় এককে ক্রস করে ফেলে, তার থেকে যত বেশি পরিমাণে হচ্ছে বিক্রয় করবে, তার মধ্যে কিন্তু ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই কারণে সমচ্ছেদ বিক্রয় থেকে অতিরিক্ত যত পরিমাণে বিক্রয় করা হয় তাকেই আলটিমেটলি নিরাপত্তা প্রান্ত বলা হয়ে থাকে। এখন নিরাপত্তা প্রান্ত দুই রকমের হতে পারে, একটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক এবং আরেকটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা। সো নিরাপত্তা প্রান্ত একক বের করার সূত্রটি হচ্ছে প্রকৃত বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিক্রয় একক। অর্থাৎ আমার যতগুলা পণ্য বিক্রয় করলে সমচ্ছেদ বিক্রয় হবে, তা যদি আমি প্রকৃত বিক্রয় একক থেকে বিয়োগ করি, যে প্রকৃতপক্ষে আমি কয়টা পণ্য বিক্রয় করতে পেরেছি, এদের পার্থক্যকে আমরা বলবো নিরাপত্তা প্রান্ত একক। অথবা যদি আমরা টাকা বের করতে চাই, আমাদেরকে এই নিরাপত্তা প্রান্ত এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করে দেওয়া লাগবে, যে কয়টা পণ্য হচ্ছে আমার নিরাপত্তা প্রান্তের মধ্যে পড়ছে এবং তার প্রত্যেকটা পণ্যের মূল্য কত, এদের যে গুণফল এটাই হয়ে যাবে নিরাপত্তা প্রান্ত টাকা। নিরাপত্তা প্রান্ত চাইলে অন্য একটা ভাবে বের করা পসিবল, সেটা হচ্ছে প্রকৃত বিক্রয় থেকে যখন আমরা সমচ্ছেদ বিক্রয় টাকা বাদ দিব। এখানে প্রকৃত বিক্রয় বলতে প্রকৃত মোট বিক্রয়ের পরিমাণ বোঝানো হচ্ছে, যে মোট কত টাকার পণ্য আমি বিক্রয় করেছি, তার থেকে যদি এখন আমি সমচ্ছেদ বিক্রয়ের টাকা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি নিরাপত্তা প্রান্ত টাকার পরিমাণটা পেয়ে যাব। এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা কি দেখে নিই, একটা এক্সাম্পল দেখে নিই, যে একটি কোম্পানি এর সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ 8,000 একক। কোম্পানিটি একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা এবং প্রকৃত বিক্রয় 10,000 একক হলে নিরাপত্তা প্রান্ত একক ও টাকায় কত? তো নিরাপত্তা প্রান্ত একক বের করার জন্য কি করতে হবে আমাদেরকে? প্রকৃত বিক্রয় একক থেকে আমাদের সমচ্ছেদ বিক্রয় একক মাইনাস করতে হবে। কোম্পানিটির সমচ্ছেদ বিক্রয় একক ছিল হচ্ছে 8,000 একক এবং কোম্পানিটি প্রকৃতপক্ষে 10,000 একক বিক্রি করতে পেরেছে। সো এক্সট্রা যে পরিমাণ একক বিক্রি করতে পারলো তাকে আমরা বলবো হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক। তাই নিরাপত্তা প্রান্ত একক সূত্র হচ্ছে 10,000 মাইনাস 8,000 একক সমান 2,000 একক। আবার যদি টাকার পরিমাণ বের করতে হয় তাহলে খুব ইজি জিনিস, এই 2,000 এর সাথে আমরা একক প্রতি যে বিক্রয় মূল্য ছিল তা গুণ করে দিব, কারণ এখানে সূত্রই রয়েছে নিরাপত্তা প্রান্ত একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। নিরাপত্তা প্রান্ত একক ছিল 2,000 একক এবং প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্য ছিল 50 টাকা।
তো 2000 × 50 গুণ করলে আমাদের 1 লাখ টাকা বের হয়ে যাবে নিরাপত্তা প্রান্ত টাকার পরিমাণ। এবং এবার আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র বলে দেখে নিই, সেটা হচ্ছে মুনাফা সূত্র। সো মুনাফার সূত্র আমরা কিভাবে বের করতে পারি? আমাদের একদম প্রথম যে সূত্র ছিল বিক্রয় সমান স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা, এটাকে যদি এবার আমরা একটু চেঞ্জ করে লিখি যে মুনাফাটাকে এক পাশে রেখে যদি স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা আমাদের মুনাফা সূত্র পেয়ে যাব। অর্থাৎ বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল মুনাফা। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এই দুটি মিলে হয় আমাদের মোট ব্যয়। বিক্রয় থেকে যখন কিনা আমরা আমাদের মোট ব্যয় বাদ দিয়ে দিচ্ছি, এক্সট্রা যে পরিমাণ টাকা পড়ে থাকে সেটাই তো আমাদের জন্য মুনাফা। এই মুনাফা বের করার আসলে আরো অনেক সূত্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা ইনটু অনুদান প্রান্ত অনুপাত। তো আমি প্রথম দিকে যখন কিনা নিরাপত্তা প্রান্ত পড়েছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে নিরাপত্তা প্রান্তই হয়তো মুনাফা, এই দুটো মনে সেম জিনিস। কিন্তু পরবর্তীতে আমার এই ভুল ধারণাটা ভেঙে গিয়েছে। নিরাপত্তা প্রান্ত হচ্ছে সমচ্ছেদ বিক্রয়ের পরে আমি যে পরিমাণে পণ্য বিক্রয় করতে পারছি। এখন সমচ্ছেদ বিক্রয়ের পরে যে পরিমাণে পণ্য বিক্রি করতে পারলাম, তার মধ্যে কিন্তু আবার পরিবর্তনশীল ব্যয়ও কিন্তু ইনক্লুডেড আছে। তো এই সমচ্ছেদ বিক্রয়ের পরে যা বিক্রি করবো পুরোটা কিন্তু আমার লাভ না। ওই প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্য থেকে আমাকে আবার কি বাদ দিতে হবে? আমাকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে, তাহলে আমরা আমাদের মুনাফাটা হচ্ছে পেয়ে যাব। তো এইটা বের করার জন্য আরো সহজ যে সূত্র রয়েছে সেটা হচ্ছে এই সূত্রটা। নিরাপত্তা প্রান্ত টাকার সাথে আমরা যদি অনুদান প্রান্ত অনুপাত কিংবা দত্তাংশ অনুপাত গুণ করে দিই, তাহলে আমরা আমাদের মুনাফাটা পেয়ে যাব। আমরা এই এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে বলা হয়েছে বিক্রয় একক প্রতি 200 টাকা, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 120 টাকা, স্থায়ী ব্যয় 20,000 টাকা এবং বিক্রয় একক 300 একক হলে মুনাফা কত? এখানে যেহেতু নিরাপত্তা প্রান্ত নিয়ে কিছু বলা নেই বা বের করা পসিবল না, তাই আমাদেরকে অবশ্যই প্রথম যে সূত্র রয়েছে বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এই যে সূত্র ব্যবহার করতে হবে। এখন বিক্রয় বলতে কিন্তু এখানে মোট বিক্রয় বলা হচ্ছে, কিন্তু এখানে বিক্রয় দেওয়া হচ্ছে একক প্রতি, তাই আমাদেরকে প্রথমত মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে নেওয়া লাগবে। সো মোট বিক্রয় নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাদেরকে টোটাল যে আমাদের যে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তার সাথে আমরা বিক্রয় একক 300 টাকা গুণ করে দিব, তাহলে আমরা আমাদের মোট বিক্রয় পেয়ে যাব। তারপরে আমরা আমাদের স্থায়ী ব্যয়টা এখানে লিখে দিব, যার পরিমাণ দেওয়া ছিল 20,000 টাকা। আমাদের পরিবর্তনশীল ব্যয়ও মোট দেওয়া নেই, তাই পরিবর্তনশীল ব্যয় বের করার জন্য 120 সাথে আমরা বিক্রয় একক যে 300 এটা গুণ করে নিব, তাহলে আমাদের বের হয়ে যাচ্ছে 36,000 টাকা। সো বিক্রয় থেকে যদি এবার এই দুইটি ব্যয় আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের মুনাফা পেয়ে যাব, যার পরিমাণ এখানে বের হচ্ছে 4,000 টাকা। সো 60,000 থেকে 20,000 মাইনাস করছি এবং 36,000 মাইনাস করছি, তাহলে আলটিমেটলি যে 4,000 পড়ে থাকে এটাই হচ্ছে আমাদের জন্য মুনাফা। সো আমাদের যদি কোশ্চেনের মধ্যে নিরাপত্তা প্রান্ত দেওয়া থাকতো, তাহলে এর সাথে আমরা অনুদান প্রান্ত অনুপাত বা দত্তাংশ অনুপাত গুণ করে নিতাম, তাহলেও কিন্তু আমরা আমাদের মুনাফাটা পেয়ে যেতাম। এরপরে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে দত্তাংশ অনুপাতের আরেকটি সূত্র। এটা অন্যান্য যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথের থেকে ডিফারেন্ট একটু সূত্র। এখানে আমরা কাজ করব 2 বছর নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করে এসেছি সেই ম্যাথগুলো ছিল হচ্ছে 1 বছরের তথ্য নিয়ে, কিন্তু এবার আমরা 2 বছরের তথ্য নিয়ে কাজ করব, যেখানের মধ্যে খুবই কম পরিমাণে তথ্য দেওয়া। ওই তথ্যের উপর বেস করেই আমরা আমাদের সকল ম্যাথ করার ট্রাই করব। যেমন এখানে এই সূত্রটা বলা হয় খুবই গুরুত্বপূর্ণ, মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন, যে পূর্ববর্তী বছরের তুলনায় বর্তমান বছরে মুনাফা এবং বিক্রয়ের যে পরিমাণে পরিবর্তন ঘটেছে তাকেই আমরা মুনাফার পরিবর্তন এবং বিক্রয়ের পরিবর্তন বলছি। যেমন এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, 2018 সালে বিক্রয় ও মুনাফা ছিল 1,20,000 টাকা। 2019 সালে বিক্রয় ও মুনাফা ছিল যথাক্রমে 1,50,000 ও 40,000 টাকা। সমচ্ছেদ বিক্রয় কত? তো সমচ্ছেদ বিক্রয় সূত্র কি? সমচ্ছেদ বিক্রয় এখানে দুইটি হতে পারে, একটি হতে পারে টাকা এবং একটি হতে পারে হচ্ছে একক। কিন্তু এই যে ম্যাথটা রয়েছে এই ম্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একক প্রতি সমচ্ছেদ বিক্রয় একক বের করা পসিবল না, আমাদেরকে সমচ্ছেদ বিক্রয় টাকাই বের করতে হবে। তো সমচ্ছেদ বিক্রয়ের টাকা বের করার সূত্র কি? এর সূত্রটি ছিল স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। এখানে কিন্তু স্থায়ী ব্যয় দেওয়া নেই, তো আমাদের স্থায়ী ব্যয় লাগবে। আমাদের দত্তাংশ অনুপাতও দেওয়া নেই, তাই আমাদের দত্তাংশ অনুপাত লাগবে। তো এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ বের করব। তো প্রথমত গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে দত্তাংশ অনুপাত। এখানে কি দেওয়া ছিল সূত্রের উপরে? মুনাফার পরিবর্তন। খেয়াল করে দেখো তো 2018 সালে মুনাফা ছিল কত? 2018 সালে মুনাফা ছিল 20,000 টাকা এবং 2019 সালে গিয়ে সেই মুনাফা হয়ে গিয়েছে 40,000 টাকা। সো এদের পার্থক্য কত?
20,000 সাথে যদি 20,000 টাকা যোগ করি তাহলে বের হয় 40,000 টাকা। অর্থাৎ 2018 থেকে 2019 সালের মুনাফার পরিবর্তন ঘটেছে 20,000 টাকা। আবার বিক্রয় 2018 সালে ছিল 1 লাখ, 2019 সালে গিয়ে বিক্রয় হয়ে গিয়েছে 1,50,000। সো 1,50,000 এবং 1 লাখের পার্থক্য হচ্ছে 50,000 টাকা। তাই মুনাফার পরিবর্তন ঘটেছে কত? 20,000 এবং বিক্রয়ের পরিবর্তন ঘটেছে 50,000। সো এবার যদি আমরা এই পার্থক্যকে যদি হচ্ছে আমরা এই সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা আমাদের দত্তাংশ অনুপাতের পরিমাণটা পেয়ে যাব। যে 40,000 থেকে 20,000 মাইনাস করলে বের হয় 20,000, 1,50,000 থেকে 1 লাখ বিয়োগ করলে বের হয় 50,000, 20,000 কে 50,000 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ দিব, তাহলে যে 40% বের হচ্ছে এটাই আমাদের দত্তাংশ অনুপাত। যদি আমরা আমাদের দত্তাংশ অনুপাত পেয়ে যাই তার থেকে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাতটা পেয়ে যাব। এটা আমরা আমাদের আগের স্লাইডে দেখে এসেছি। আগের স্লাইডে যে পরিবর্তনশীল ব্যয় অনুপাতের সূত্র ছিল 100% মাইনাস দত্তাংশ অনুপাত। তো দত্তাংশ অনুপাত দেওয়া আছে 40%, 100% থেকে 40% মাইনাস করলে যে 60% বের হচ্ছে এটা আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাত। সো পরিবর্তনশীল ব্যয় অনুপাত 60% বলতে কি বোঝায়? আমাদের যে বিক্রয় দেওয়া রয়েছে এই বিক্রয়ের 60% পরিবর্তনশীল ব্যয় অনুপাত। এবার নেক্সট স্টেপের মধ্যে আমাদেরকে যে কোনো একটা সালকে নির্দিষ্ট করা লাগবে। হয় আমরা 2018 সাল নিয়ে কাজ করব অথবা আমরা 2019 সাল নিয়ে কাজ করব। তো যদি আমরা 2018 সাল নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা 2018 সালের পরিবর্তনশীল ব্যয়টা বের করি। আমার এখানে 2018 সালে বিক্রয় দেওয়া আছে 1 লাখ এবং পরিবর্তনশীল ব্যয় অনুপাত বের হয়েছে 60%। তো 1 লাখের সাথে যদি আমি 60% গুণ করে দিই তাহলে 60,000 টাকা বের হয়ে যাচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তোমাদেরকে যে কোনো একটা নির্দিষ্ট বছর নিয়ে কাজ করতে হবে। তুমি পরীক্ষার মধ্যে চাইলে 2019 দিয়ে কাজ করতে পারো, 2018 দিয়ে কাজ করতে পারো। তোমাদেরকে আমি 2018 দিয়ে কাজ করে দেখালাম। সো আমি কিন্তু খেয়াল করে দেখো 2018 সালের অলরেডি বিক্রয় পেয়ে গিয়েছি যেটা কোশ্চেনে দেওয়া ছিল, মুনাফা কোশ্চেনে দেওয়া ছিল 20,000 এবং পরিবর্তনশীল ব্যয় পেয়ে গিয়েছি। সো তিনটে উপাদান পেয়ে গিয়েছি। 4 নাম্বার যে উপাদান স্থায়ী ব্যয়, এটা বের করার কোনো ব্যাপারই না এখন। তো এর জন্য কি করব? আমি স্থায়ী ব্যয় বের করার জন্য বিক্রয় থেকে আমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিব এবং মুনাফা বাদ দিব। এটা হচ্ছে বিক্রয়ের যে সূত্র ছিল যে বিক্রয় সমান স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা, ওইখান থেকে ডিরাইভ করে এই সূত্রটা এসেছে। স্থায়ী ব্যয়কে এক পাশে রেখে অন্য সবকিছুকে আরেক পাশে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে সূত্রটি আসছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা। 2018 সালে বিক্রয় ছিল 1 লাখ এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ ছিল 60,000, মুনাফা দেওয়া ছিল 20,000। তাহলে আলটিমেটলি স্থায়ী ব্যয়ের পরিমাণ বের হচ্ছে 20,000 টাকা। এখন তোমরা যেটা বাসায় করবা, আমি যেমন 18 সাল দিয়ে করেছি, তোমরা 19 সাল দিয়ে বের করে দেখবা যে তোমাদের স্থায়ী ব্যয় সেম পরিমাণ টাকা বের হচ্ছে নাকি বের হচ্ছে না। তো যদি স্থায়ী ব্যয় পেয়ে যাও এবং তুমি এখানের মধ্যে দত্তাংশ অনুপাত পেয়ে যাও, তো স্থায়ী ব্যয়কে এখন দত্তাংশ অনুপাত দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমাদের সমচ্ছেদ বিক্রয়ে টাকার পরিমাণটা বের হয়ে যাচ্ছে। তাই সমচ্ছেদ বিক্রয় টাকার যে সূত্র রয়েছে সেটা আমরা বসিয়ে দিব, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। তাহলে 20,000 যদি এখন আমি দত্তাংশ অনুপাত যে 40% অথবা 0.40 দিয়ে ডিভাইড করি তাহলে 50,000 টাকা বের হয়ে যাচ্ছে আমাদের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ। অর্থাৎ 50,000 টাকার যদি এখন আমি পণ্য বিক্রি করি তাহলে আমার লাভ বা ক্ষতি শূন্য বের হবে। তো এবার হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস কোশ্চেন করে নিই। এখানে বলা হয়েছে স্থায়ী ব্যয় 80,000, মুনাফা 20,000 টাকা, অনুদান প্রান্ত 20% হলে অনুদান প্রান্ত কত? সো এই ম্যাথটা দেখে হচ্ছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুবই ইজি একটা ম্যাথ। এখানের মধ্যে কিন্তু আমরা জানি অনুদান প্রান্তের সূত্র হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদেরকে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করা লাগবে। কিন্তু খেয়াল করে দেখো এই কোশ্চেনে কোথাও কি দেওয়া নেই, বিক্রয় দেওয়া নেই এবং কোথাও পরিবর্তনশীল ব্যয় দেওয়া নেই। তাহলে অনুদান প্রান্ত আমি কিভাবে বের করব? আবার এখানে অনুদান প্রান্তে একটা অনুপাত দেওয়া রয়েছে 20%। যদি আমার মোট বিক্রয় দেওয়া থাকতো, মোট বিক্রয়ের 20% করলে কিন্তু আমি অনুদান প্রান্ত পেয়ে যেতাম। সো ওইটাও করা পসিবল হচ্ছে না। তাহলে এই ম্যাথটা আমি কিভাবে করব? তো এই ম্যাথটার জন্য আমাদের একদম প্রথম যে সূত্র ছিল সেটা ব্যবহার করা লাগবে। আমরা জানি বিক্রয় সমান স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। যদি এই সূত্রকে আমরা একটু চেঞ্জ করে লিখি, পরিবর্তনশীল ব্যয়কে যদি আমরা বাম পাশে পাঠিয়ে দিই, পরিবর্তনশীল ব্যয় এখানে প্লাস ছিল, এখানে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় এই পাশে পড়ে থাকে সমান স্থায়ী ব্যয় যোগ মুনাফা। আমরা জানি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি বের হয়ে যায়, অনুদান প্রান্ত বের হয়ে যায়। তাই অনুদান প্রান্ত সমান কি বের হয়ে গেল, স্থায়ী ব্যয় যোগ মুনাফা।
অর্থাৎ এই দুইটি যোগ করলেও কিন্তু আলটিমেটলি আমাদের অনুদান প্রান্ত বের হয়ে যাচ্ছে। তো আমাদের মেন সূত্র ছিল এটা, যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে অনুদান প্রান্ত বের হয়। এটার জায়গায় আমরা চাইলে এটা ইউজ করতে পারি বর্তমানে, যে স্থায়ী ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করে দিই তাহলে আমাদের অনুদান প্রান্ত বের হয়। এখানে স্থায়ী ব্যয় দেওয়া রয়েছে ৮০,০০০ টাকা, মুনাফা দেওয়া রয়েছে ২০,০০০ টাকা। সো এই দুটি যোগ করে দিলেই আলটিমেটলি ১,০০,০০০ টাকা বের হচ্ছে আমাদের অনুদান প্রান্তের পরিমাণ। সো তোমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। তোমরা যে সূত্র শিখে এসেছো এতক্ষণ ধরে, সব সূত্র যে ডাইরেক্ট দেওয়া থাকবে এরকম না, মাঝে মাঝে তোমাদেরকে হচ্ছে চিন্তা ভাবনা করে এক সূত্র থেকে অন্য সূত্র বের করতে হলেও হতে পারে। এর জন্য তোমাদের বাসার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। তোমরা যত বেশি করে প্র্যাকটিস করবে এই ব্যাপারগুলো তোমাদের আরো বেশি বেশি করে হচ্ছে আয়ত্তে এসে পড়বে। তো আরেকটা আমি প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে মুনাফা ২০,০০০ টাকা, অনুদান প্রান্ত অনুপাত ২০% হলে নিরাপত্তা প্রান্ত কত? তো নিরাপত্তা প্রান্ত এখানে কি করতে হবে? আমরা জানি মুনাফার একটা সূত্র রয়েছে। মুনাফার সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা ইনটু অনুদান প্রান্ত অনুপাত। তো এর থেকে যদি আমরা কি করতে পারি, যদি আমরা অনুদান প্রান্ত অনুপাতকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, লেফটে পাঠিয়ে দিই, তাহলে রাইটে পড়ে থাকবে শুধুমাত্র নিরাপত্তা প্রান্ত টাকা। তো এখান থেকে একটা সূত্র এসে পড়ে যে নিরাপত্তা প্রান্ত টাকা সমান সমান মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত। এখানে মুনাফা দেওয়া আছে কত? এখানে মুনাফা দেওয়া আছে হচ্ছে ২০,০০০ এবং অনুদান প্রান্ত অনুপাত এখানে দেওয়া রয়েছে 0.20। তো ২০,০০০কে যদি এবার আমি 0.20 দিয়ে ডিভাইড করি তাহলে যে ১,০০,০০০ টাকা বের হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্তের পরিমাণ। তোমরা দেখতেই পারছো যে কিভাবে করে সূত্রগুলোকে একটু চেঞ্জ করে আরো অনেক ধরনের সূত্র বের করা যায় এবং পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন অনেক আসে। তো এবার কিন্তু আমরা এবারে অনেকগুলো ম্যাথ করলাম, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। যে প্রথম তথ্যটি হচ্ছে স্থির ব্যয় একক প্রতি পরিবর্তনশীল। আমরা জানি স্থির ব্যয় সাধারণত উৎপাদনের সাথে পরিবর্তিত হয় না। যত বেশি উৎপাদন করা হোক কিংবা যত কম উৎপাদন করা হোক, স্থির ব্যয় একটা নির্দিষ্ট পরিমাণে স্থির থাকে। কিন্তু যদি আমরা একক প্রতি স্থির ব্যয় বের করতে চাই, এই একক প্রতি স্থির ব্যয়টা কখনো স্থির থাকে না, এটা পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় ধরে নাও ১০,০০০ টাকা এবং আমার একক দেওয়া রয়েছে হচ্ছে ১০০। তো ১০,০০০কে যদি এবার আমি ১০০ দিয়ে ডিভাইড করি তাহলে আমার এখানে কত বের হচ্ছে? আমার এখানে ১০০ বের হচ্ছে, যে একক প্রতি স্থির ব্যয় হচ্ছে ১০০ টাকা। কিন্তু যদি আমার একক ১০০ জায়গায় যদি এখন ১,০০০ হয়ে যায় তাহলে আমার একক প্রতি স্থায়ী ব্যয় হয়ে যাবে হচ্ছে ১০ টাকা। অর্থাৎ এককের পরিমাণ বৃদ্ধি হওয়ার সাথে সাথে স্থির ব্যয়ের পরিমাণ কমে যাচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। এই কারণে স্থির ব্যয় মোটের দিকে যদিও হচ্ছে স্থির, কিন্তু একক প্রতি হয়ে যায় পরিবর্তনশীল। ঠিক সেম ভাবে পরিবর্তনশীল একক প্রতি হচ্ছে স্থির, যদিও যত পরিমাণে হচ্ছে এখন বৃদ্ধি পাবে আমাদের কি হবে, যে টোটাল যে পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে বৃদ্ধি পাবে বা পরিবর্তিত হবে, কিন্তু একক প্রতি যে পরিবর্তনশীল ব্যয় রয়েছে সেটা কিন্তু কখনো পরিবর্তিত হয় না। যদি ৫ টাকার কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য আমার ৩ টাকা খরচ হয়, তাহলে যত পণ্য উৎপাদন করি না কেন প্রত্যেকটা একক প্রতি ব্যয় কিন্তু ওই ৩ টাকাই হচ্ছে। তাই পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির এবং স্থির ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক উপায় সংগ্রহ ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো এগুলাই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রথম প্রয়োগ ক্ষেত্র যুক্তরাষ্ট্রের মধ্যেই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রথম প্রয়োগ হয়েছিল। তো এবার আমরা অনেক কোশ্চেন দেখেছি, এসেছি, অনেক প্র্যাকটিস করেছি। তো তোমরা দেখো তো এবার যে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমি এখানে এনেছি, তোমরা এগুলার সঠিক অ্যান্সার দিতে পারছো না। তো প্রথমত এখানে জিজ্ঞেস করা হয়েছে নিচের কোনটির মাধ্যমে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করা যায়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কোনটা? দত্তাংশ অনুপাত কিংবা অনুদান প্রান্ত অনুপাতেরই আরেকটা নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। আমরা কিন্তু অলরেডি একটা সূত্র জানি, মুনাফা সমান নিরাপত্তা প্রান্ত ইনটু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। সো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিন্তু এই সূত্র থেকে বের করা পসিবল। যদি নিরাপত্তা প্রান্তকে আমরা লেফটে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে কি হয়ে যাবে? মুনাফা ডিভাইডেড বাই নিরাপত্তা প্রান্ত, যেটা হচ্ছে আমার সি নাম্বার অ্যান্সার। এখানে অ্যান্সার কত হবে? সি। যে মুনাফাকে যদি আমি নিরাপত্তা প্রান্ত দিয়ে ডিভাইড করি তাহলে আমরা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা পেয়ে যাব। তবে একটা জিনিস, যে যেহেতু আমরা এখানে অনুপাতটা সবসময় পার্সেন্টে বের করা হয়, তাই পার্সেন্টে প্রকাশ করার আগে আমাকে অবশ্যই ১০০ দিয়ে গুণ করে নেওয়া লাগবে।
তারপর এখানে বলা হয়েছে একটি কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়। সমচ্ছেদ বিন্দুর সূত্র কি বলতো? সমচ্ছেদ বিন্দু যদি আমরা টাকার পরিমাণটা চিন্তা করে দেখি, একক চিন্তা করে দেখি, এককের সূত্র হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এবং এই সমচ্ছেদ বিন্দু একক থেকে কিন্তু আমরা সমচ্ছেদ বিক্রয় টাকা বের করি। তার মানে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, পণ্যের দাম কিংবা বিক্রয় মূল্য তিনটাই আমাদের কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গড় ব্যয় এই উপাদানটা কিন্তু আমাদের সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের কোথাও কাজে লাগছে না। তাই এখানে অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি। তো এরই মাধ্যমে হচ্ছে আজকে আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। তো আশা করছি হিসাব বিজ্ঞানের যে শাখাসমূহ রয়েছে সেই সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পেয়ে গিয়েছো এবং কিভাবে করে হিসাব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে ম্যাথগুলো রয়েছে, সমচ্ছেদ বিন্দুর ম্যাথ, তারপর হচ্ছে অনুদান প্রান্ত, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মুনাফা, এই সকল কিছু সম্পর্কে তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছো। তো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে খুবই ইম্পর্টেন্ট এবং সহজ, খুবই দ্রুত এগুলার অ্যান্সার করা পসিবল। কিন্তু যদি একটু মনোযোগী না হও তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ভুল হয়ে যেতে পারে। তাই পরীক্ষায় এই ম্যাথগুলো করার টাইমে গিয়ে প্রচুর বেশি হচ্ছে মাথা ঠান্ডা রেখে ম্যাথ করবা এবং বাসায় অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তাহলে এই ম্যাথগুলো পরীক্ষার মধ্যে খুব সহজেই এবং নির্ভুলভাবে অ্যান্সার করা পসিবল। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচার। ধন্যবাদ সবাইকে।